ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আচমকা ঢাকা সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কম্পন ধরিয়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের পর দুই দেশের কূটনৈতিক তিক্ততা যখন তলানিতে থেকেছে, একদিকে ইউনূসের ভারত বিরোধী কর্মকাণ্ড, অন্যদিকে দিল্লির বৈঠক থেকে ভারতের হুঙ্কার, ঠিক তখনই ভারতের বিদেশমন্ত্রীর বাংলাদেশ সফর বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্পষ্ট ইঙ্গিত দেয়। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে মোহাম্মদ ইউনূস। কিন্তু ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে যে বার্তাটি দিলেন তাতে কিন্তু মোহাম্মদ ইউনূসের পতন এক প্রকার নিশ্চিত, এবং সেটি আগাম বুঝেই মোহাম্মদ ইউনূসের একাধিক সহকারী বা ঘনিষ্ঠ যারা বন্ধু বান্ধব আছেন উপদেষ্টা হয়ে, তারা কিন্তু পদত্যাগ করছেন। ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের 26 লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবক্তা আসিফ নজরুল, সেও কিন্তু সাক্ষাৎ করেছে। দেখেন বিচির মধ্যে হাত দিয়ে কিভাবে বসে আছে জয়শঙ্করের সামনে। কথা হয়েছে, একটা বৈঠক হয়েছে, সুদখুরি ইউনূসও বৈঠক করার একটা প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু ডক্টর এস জয়শঙ্কর তাকে দিয়ে গুনেন না ইউনূসকে। ইউনূস তো একটা বাটপারের সাথে কিছু বৈঠক। একটা জিনিস ভাই দেখে আমার বুকটা ফেটে গেল, বুঝছেন? একটা জিনিস দেখে আমার বুকটা ফেটে গেল, সেটা হলো উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলেন না। এখন ব্যাপারটা আমি বুঝলাম, এটা কি ডক্টর ইউনূস তার সাথে দেখা করেনি, নাকি জয়শঙ্কর সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেনি? কে কোনটা করে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিগন্যাল ভিডিও চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন, এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, ভারতের মন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি আজকে দুপুরের দিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে দেখা করেছেন এবং আরো অনেক উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন, কিন্তু সে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেননি। এর কারণ কি? আরো নানান বৈশ্বিক চাপ এবং কূটনৈতিক চাপ নিয়ে নানান কথা বলেছেন এবং তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন। তাহলে এই বৈঠকে কি কি কথা হলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশে পৌঁছলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এবং সেই দিনই বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী পদত্যাগ করলেন। এবং এই দুয়ে দুয়ে চার করা অনেকের কাছেই হয়তো সহজ, কিন্তু ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে যে বার্তাটি দিলেন তাতে কিন্তু মোহাম্মদ ইউনূসের পতন এক প্রকার নিশ্চিত, এবং সেটি আগাম বুঝেই মোহাম্মদ ইউনূসের একাধিক সহকারী বা ঘনিষ্ঠ যারা বন্ধু বান্ধব আছেন উপদেষ্টা হয়ে, তারা কিন্তু পদত্যাগ করছেন। এক্ষেত্রে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান তিনি পদত্যাগ করেছেন। তাকে কিন্তু পোশাকি একটি পোস্ট মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন। সে পোস্টের নাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অর্থাৎ মন্ত্রী লেভেলের এক ব্যক্তি মোহাম্মদ ইউনূসের সঙ্গ ছেড়ে চলে গেলেন। সে এক সপ্তাহে দুজন এই ধরনের সহকারীকে মোহাম্মদ ইউনূস কিন্তু হারালেন। দেখুন কারণটা কি, যদি সাধারণ ভাষায় আপনাদের বলি তাহলে আপনারাও হয়তো বুঝতে পারছেন। মোহাম্মদ ইউনূসের পতন কার্যত নিশ্চিত। ফেব্রুয়ারির পর মোহাম্মদ ইউনূসের কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশে থাকার। তিনি ছাত্রদের উপর বাজি ধরেছিলেন, কিন্তু ছাত্ররা জামাতের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে আলটিমেটলি ছাত্ররা যে কতটা দুর্বল তা কিন্তু এই একটা পদক্ষেপই বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছাত্ররা যখন, অর্থাৎ ছাত্রদের দল এনসিপি যখন জামাতের সঙ্গে হাত মেলায়, তখন কিন্তু এনসিপির একাধিক ছাত্রীরা কিন্তু পদত্যাগ করতে শুরু করে। শুধু ছাত্রী নয়, এনসিপিটি কার্যত তাসের ঘরের মতো ভেঙে যায় যখন পাকিস্তানপন্থী জামাতের সঙ্গে এই এনসিপির নেতারা, মানে নাহিদ বা হাসনাতের মতো চরিত্ররা হাত মেলায়। ফলে বাংলাদেশে যখন ডক্টর জয়শঙ্কর যান, তখন একটা জিনিস পরিষ্কার যে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে যথেষ্ট সিরিয়াসলি ভাবছেন। এবং ডক্টর জয়শঙ্কর কোথায় গেছেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে গেছেন। অর্থাৎ ভারত এক্ষেত্রে বিএনপির প্রতি কিন্তু একটি সফট কর্নার দেখালো, এবং এই সফট কর্নার কিন্তু যথেষ্ট ডিপ্লোম্যাটিক। কোন কোন কারণে ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে তাহলেই আপনারা বুঝবেন কেন মোহাম্মদ ইউনূসের সহকারীরা একের পর এক তার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন। দেখুন বাংলাদেশে এই মুহূর্তে একদিকে জামাত, অন্যদিকে বিএনপি, মাঝামাঝি কিছু নেই। যদি নির্বাচনও হয় তাহলে বিএনপি কিন্তু বিপুল পরিমাণে জিতে ক্ষমতায় আসতে পারেন। জামাতের সঙ্গে ভারতের আইডিওলজিক্যাল বিভিন্ন পার্থক্য আছে, আপনারা জানেন। এই জামাত আসলে বাংলাদেশ বিরোধী। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার বিরুদ্ধোচ্চারণ করেছিল, এমনকি সরাসরি ইসলামকে ভালোবেসে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধ করে এই জামাতি শক্তি। আর এই জামাতি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের ছাত্রদের তৈরি দল, যে দলকে আবার সাপোর্ট করে মোহাম্মদ ইউনূস, অর্থাৎ পড়ে রইল কে? বিএনপি। ফলে বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক এখন আদায় কাজ কলায়। বিএনপিকে ভারত সমর্থন করে বুঝিয়ে দিচ্ছে যে আলটিমেটলি ভারত আর যাকে হোক চাইতে পারে, কিন্তু মোহাম্মদ ইউনূসের তৈরি জামাতকে অন্তত চাইছে না। পাশাপাশি এই মুহূর্তে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারতের বিপক্ষে যে অভিযোগ বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে আসতো যে ভারত হাসিনা ছাড়া কিছু বোঝে না, ভারত আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না, তাহলে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে দেওয়ার পর বাংলাদেশকে নিষিদ্ধ করে রাখবে ভারত? কিন্তু আজকে ভারতের বিদেশমন্ত্রী বাংলাদেশে গিয়ে অন্তত বুঝিয়ে দিয়েছেন ভারত কোনো নির্দিষ্ট দলের প্রতি একটু বেশি
ইমোশনাল ব্যাকগ্রাউন্ডে বা অ্যাসপেক্টে ভাবে সেটা কিন্তু নয়। আওয়ামী লীগ বাংলাদেশের সরকার চালাতো, তাই ভারত সরকার বাংলাদেশের আওয়ামী সরকারের সঙ্গে সম্পর্ক রাখতো। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা রাজনৈতিক অ্যাঙ্গেলে ব্যাখ্যা করলে কিন্তু হবে না। শেখ হাসিনার সঙ্গে ভারতের পারিবারিক সম্পর্ক। 1975 সালে প্রণব মুখোপাধ্যায় স্বয়ং শেখ হাসিনার পরিবারকে জায়গা দিয়েছিলেন, এই জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে ছিল। এবং বঙ্গবন্ধুর সঙ্গে তৎকালীন ইন্দিরা গান্ধীর সম্পর্কও কিন্তু দাদা ভাইয়ের মতো ছিল। ফলে আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে জায়গা দেওয়াকে কেন্দ্র করে এই প্রথমবারের জন্য কংগ্রেস অর্থাৎ আমাদের ভারতবর্ষের বিরোধী দল এবং শাসক দল বিজেপি তারা কিন্তু একই সঙ্গে সহমত পোষণ করেছে। ফলে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও, এই আন্দোলন অন্তত ভারতে দেখা যাচ্ছে না। ফলে শেখ হাসিনা যেমন বাংলাদেশের আওয়ামী লীগের চেয়ারপারসন, ভারত কিন্তু তাকে সেই অর্থে প্রধানমন্ত্রী সম্মান দিলেও অত্যন্ত আন্তরিকভাবে তাকে ঘরের মেয়ের মতো কিন্তু লালন পালন করেছে অতীতে, এবং বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। ফলে শেখ হাসিনার প্রতি সফট কর্নার ভারতে ছিল, আছে, থাকবে। একই সঙ্গে ভারত এটা বুঝিয়ে দিল যে যদি কোনো গণতান্ত্রিক দল সাংবিধানিক পদ্ধতি মেনে বাংলাদেশের সরকারে আসে এবং সে যদি অহিংস রাজনীতি করে, হিংসার রাজনীতি যেন না করে, উগ্রবাদের রাজনীতি যেন না করে, তাহলে ভারত কিন্তু তাকে সমর্থন করবে। এবং সমর্থন করবে বলেই আজকে বিএনপির প্রতি সমর্থন একটু হলেও প্রদর্শন করেছে ভারত। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন টুইট করেছিলেন, এবং আজকে ডক্টর জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে একটি বার্তা মুখ বন্ধ খামে কিন্তু তারেক রহমানের হাতে তুলে দিলেন ঢাকাতে গিয়ে। পাশাপাশি এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছেন, আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে না দিলে তারা কোথায় ভোট দেবেন? সেই সমর্থকদের সংখ্যা কিন্তু অনেক, প্রায় 35 থেকে 40%। আওয়ামী লীগের কিন্তু লয়াল কিছু সাপোর্টার আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তারা তো কোথাও না কোথাও ভোট দেবেন। ভারত কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিল যে ভারত কিন্তু বিএনপিকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ব্যাক করছে। অর্থাৎ এটা কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের কাছেও বার্তা, যারা ভারতকে রেসপেক্ট করে, ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে সম্মান করে, একই সঙ্গে শেখ হাসিনাকে দিনের পর দিন আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রতি যারা শ্রদ্ধাশীল তাদেরকে ভারত বুঝিয়ে দিল যে কোথায় ভোটটি দিতে হবে। আর যাই হোক, জামাত বা এনসিপিকে যে ভোট দেওয়া যাবে না সেই বার্তাও কিন্তু আজকে ভারত স্পষ্টভাবে ডিপ্লোম্যাটিক স্তরে বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের কাছেও কড়া বার্তা দেওয়া হয়েছে যে আমরা আপনাদের সঙ্গে কোনো রকম বৈঠক করতে রাজি নই। আপনারা 7 সিস্টার্স নিয়ে নেবেন বলেছেন, আপনারা শিলিগুড়ি করিডোরকে কেটে নেবেন বলেছেন, আপনারা পাকিস্তানের সঙ্গে ডিফেন্স এগ্রিমেন্ট করে যাচ্ছেন ভারতকে হুঁশিয়ারি দেওয়ার জন্য, আপনারা সীমান্তে তুরস্কের ড্রোন উড়িয়ে যাচ্ছেন, তুরস্কের সঙ্গে ডিফেন্স প্যাক্ট সই করছেন। কিসের জন্য করছেন? কাদের সঙ্গে লড়াই করবেন? যুদ্ধটা ঠিক কাদের সঙ্গে আপনি করতে চাইছেন? আসলে দিনের পর দিন ভারত বিরোধিতায় উস্কানি দিতে দিতে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যেন ভারত কোনোভাবে আপনাদের উপর আক্রমণ করে আর আপনারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত কিন্তু আপনাদের বিষয়ে স্পিকটি নট। ভারত যেটি করছে তা ভারত নিজস্ব মিলিটারি এক্সারসাইজ ওরিয়েন্টেড একাধিক কর্মকাণ্ড করছে, মিলিটারি বেস তৈরি করছে, কিন্তু কোনোভাবেই আপনাদের গায়ে আঁচড়টুকু কিন্তু ভারত ফেলেনি, এটা বাস্তব। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের কাছে কড়া বার্তা, দেখো ভাই, তোমার সঙ্গে কোনো বৈঠকে আমরা নাই। তোমরা যেভাবে ভারত বিরোধিতা করেছো আমরা সেটা ভালোভাবে দেখিনি। সম্পর্ক শেষ করার হলে তোমরা তোমাদের মতো করে শেষ করো, আমরা তো সম্পর্কতেই নেই, শেষ করা তো অনেক পরের প্রশ্ন। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে গেলেন, দেখলেন এবং পুরো সিচুয়েশনটা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। এক কঠোর বার্তা মোহাম্মদ ইউনূসকে যেমন দিলেন, আওয়ামী লীগের সমর্থকদেরও দিলেন। উল্টে ভারতও কিন্তু নিজের যে ভূমিকা দক্ষিণ এশিয়ার পলিটিক্সে সেটাও কিন্তু আরো জোরদার করলো। মনে রাখবেন, যদি ভারত এই বাংলাদেশকে অফিসিয়ালি বয়কট করতো তাহলে কিন্তু এই বাংলাদেশের উপর চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়তো। সেটা ভারত হতে দেবে কেন? যেভাবে মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, এই থেকে মুক্তি পাওয়ার আশা কিন্তু বাংলাদেশে কম। ফলে সেইখানে দাঁড়িয়ে ভারতও গিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতও বাংলাদেশে ছিল, বাংলাদেশে আছে, এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক চলছে এবং চলবে। আওয়ামী লীগ হয়তো থাকবে না, বিএনপি থাকবে, শেখ হাসিনা ভারতেই থাকবেন। যা করার করে নিন মোহাম্মদ ইউনূস। স্পষ্ট ডিপ্লোম্যাটিক মেসেজ আজ ভারত থেকে পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং আজকেই মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছেড়ে পালিয়ে গেলেন, মোহাম্মদ ইউনূসকেও ঠিক এইভাবে পালাতে হবে। সেই ললাট লিখন কিন্তু আজকে ভারত বাংলাদেশে গিয়ে করে দিল, তা এক প্রকার নিশ্চিত। আমি সবসময় একটা কথা খুব মেনে চলি, খুব বিশ্বাস করি, প্রকৃতির বিচারের বাইরে কেউ কখনো যেতে পারে না। সে যত ক্ষমতাশীল হোক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন, একটা সময় প্রকৃতি তার সকল ঋণ সুদ আসল সমেত ফিরিয়ে দেয়। আপনাদের নিশ্চয় মনে আছে, ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে শোক শ্রদ্ধা জানাতে গিয়েছিল, কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেটা করতে দেয় নাই। সেখানে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল, তারেক ভাই কথা দিলাম, ধানমন্ডি 32 দখল নিলাম। এছাড়াও ধানমন্ডি 32 তারেক রহমানের নির্দেশে ইস্ট্রাক সরাসরি তার তত্ত্বাবধানে ভেঙে ফেলেছিল। প্রথম ভাঙনটা শুরু হয়েছিল তারেক রহমানের নির্দেশে ইস্ট্রাকের সরাসরি তত্ত্বাবধানে। ভাগ্যের কি নির্মম পরিহাস, একটা বছর গত হলো না, বেগম জিয়া যেদিন মারা গেলেন, তার যেদিন দাফন সম্পন্ন হলো, তার মৃত্যু দিন উপলক্ষে রাষ্ট্র 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো।
কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে 31st নাইট শুরু হলো বাংলাদেশে, নতুন বর্ষ উদযাপন শুরু হলো। সারা ঢাকার আকাশে আতশবাজিতে কেঁপে উঠলো পুরো শহর। বেগম জিয়ার কবরের মাটি শুকায়নি, এর মধ্যে পুরো ঢাকাবাসী উৎসব করলো। তার মানে কি আমরা ভেবে নেব বিএনপি কি স্টেটমেন্ট দেবে যে পুরো ঢাকা শহর স্বৈরাচারের দূষরে ভরে গেছে, পুরো ঢাকা শহরে যারা আতশবাজি উড়িয়েছে তারা সবাই স্বৈরাচারের দূষর? বলতে পারবে বিএনপি? বাংলাদেশ একটা আজব দেশ, এখানে আবেগের কোনো মূল্য নাই। এখানে শোক যে বিষয়টা, এটা খুব বেশি সময় টিকে থাকে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা প্রকৃতির বিচার। ধানমন্ডি 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি বিএনপি নেতাকর্মীরা 15 আগস্ট, অথচ কয়েকটা মাসের ব্যবধানে সারা দেশ যেখানে শোকে মাতম থাকার কথা, যেখানে শোকে নিমজ্জিত হয়ে থাকার কথা, সেখানে বেগম জিয়াকে কবরে শায়িত করার কয়েক ঘন্টার ব্যবধানে সারা দেশে উৎসব পালন হয়েছে। সারা দেশে অ্যালকোহলের উৎসব পালন হয়েছে। কয়েকটা জায়গায় শুনেছি আগুনও লেগে গেছে। আতশবাজির সেই আগুনে কেমন লাগতেছে বিএনপি নেতাকর্মী ভাই ও বোনেরা, সমর্থকরা যারা নিজেরটা না ভেবে সবসময় অন্যকে গালি দেন? আপনাদের অনুভূতিটা কি আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। খালেদা জিয়ার প্রয়াণের দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে। স্বাভাবিকভাবেই যখন কোনো দেশের কূটনৈতিক অন্য একটা দেশে যান, সেখানে আমার মনে হয় না সামরিক বাহিনীর কোনো বিমানে তিনি যান বা তারা যান। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, সেখানে তাকে বিমান বাহিনীর বিশেষ বিমানে আনা হলো এবং তিনি ল্যান্ড করলেন। তার বিমান ল্যান্ড করেছিল সামরিক ঘাঁটিতে। বাট হোয়াই? তার মানে এটা আপনাদেরকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে, বাংলাদেশটা এখন আইএসআই এর নিয়ন্ত্রণে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইএসআই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। ডক্টর এস জয়শঙ্কর পাশাপাশি ভারত সরকার কোনো রিস্ক নেয় নাই যাতে করে আইএসআই একটা দুর্ঘটনা ঘটিয়ে এদেশের মানুষের উপর দায় চাপিয়ে দিতে পারে। জামাতের উপর দায় চাপাতে পারতো, বিএনপির উপর দায় চাপাতে পারতো। হয়তোবা সেই ভাবনা থেকেই আমার মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে ভারত সরকার কোনো প্রকার রিস্ক নেয় নাই, সেজন্য তাকে বিমান বাহিনীর বিশেষ বিমানে পাঠানো হয়েছে। 4 ঘন্টার সফরে ছিলেন, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারেক রহমানের সাথে একান্ত বৈঠক হয়েছে। শুনতে পাচ্ছি বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে যে উত্তপ্ত সম্পর্ক চলমান রয়েছে সেটাকে কিভাবে নিরসন করা যায়, আগামী নির্বাচন কিভাবে ইনক্লুসিভ হবে, অংশগ্রহণমূলক হবে, এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। টুকটাক কথা হয়েছে। যেহেতু তারেক রহমানের মা মারা গেছেন, সেই মুহূর্তে আসলে ওইভাবে কূটনৈতিক কথা তো বলা চলে না। বাংলাদেশ যে একটা আনরেস্ট সিচুয়েশন চলতেছে, এটা থেকে কিভাবে দ্রুত কামব্যাক করা যায়, এ ধরনের অসংখ্য কথা হয়েছে। আমার প্রশ্ন এখানে না, ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন, এটা খুব ভালো কথা। সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে, এটাও খুব ভালো কথা। কিন্তু বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা, জামায়াত ইসলাম, এমনকি বিএনপির উগ্রপন্থী মৌলবাদী যে অংশটা আছে, তারা কোনো স্টেটমেন্ট দিল না, তারা কোনো স্টেপ নিল না। নরেন্দ্র মোদী যদি গুজরাটের কসাই হয়ে থাকে, অবশ্যই নরেন্দ্র মোদীর মন্ত্রী সভায় যেই সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী, যাকে নরেন্দ্র মোদী অন্ধের মতো বিশ্বাস করেন, ডক্টর এস জয়শঙ্কর, তিনিও তো কসাই মোদীর অনুসারী। তাহলে কসাই মোদী বাংলাদেশে আসলে যদি ইসলামিক জঙ্গিদের মিছিল করতে হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে ডক্টর এস জয়শঙ্কর গতকাল বাংলাদেশে এসে 4 ঘন্টা কাটিয়ে গেলেন, বৈঠক করলেন, তখন ইসলামী মৌলবাদী জঙ্গি জিহাদিদের মুখে আমরা কোনো কথা শুনতে পেলাম না। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না? 2012 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন, তখন মৌলবাদী উগ্রপন্থী চরমপন্থী জঙ্গিদের ব্যথা লেগেছিল বুকের মধ্যে। সেই ব্যথা থেকে তারা নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে কি সে একটা বিশ্রী অবস্থা, পারলে আওয়ামী লীগকে ফেলে দেয়। তখনই কূটনৈতিক ভাষা, কূটনৈতিক সকল শিষ্টাচার ভঙ্গ করে এই তথাকথিত মৌলবাদী জঙ্গিরা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল। তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় 2012 কিংবা 11 সাল। এক যুগ পর ডক্টর এস জয়শঙ্কর এরকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে রিস্ক নিয়ে তিনি বাংলাদেশে আসলেন। এখন বাংলাদেশের মানুষের মধ্যে কোনো প্রকার স্টেটমেন্ট আমরা দেখলাম না, জঙ্গিরা আর কোনো কথা বললো না। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হলো, ভারত যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ঠিক রাখে, ভারতের সাথে যদি আওয়ামী লীগ সুসম্পর্ক বজায় রাখে, সেটা তেতো হয়ে যায় বাংলাদেশের জঙ্গিদের কাছে, এমনকি বিএনপির কাছে। 2012 সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে বিএনপিও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, তারা কিন্তু থেমেছিল না। আবার জঙ্গি জিহাদি মৌলবাদী জামাতিরা ভারতের সাথে সম্পর্ক ঠিক করবে, তলে তলে টেম্পু চালাবে, আর বিএনপি ভারতের সাথে সম্পর্ক ঠিক করবে, তলে তলে টেম্পু চালাবে। সেটা খুব মিষ্টি খাইতে, তাই না? আওয়ামী লীগের ক্ষেত্রে তেতো আর বাদ বাকি সবার ক্ষেত্রে মিষ্টি। কি একটা জাতি, কি একটা জাতি এই বাঙালি। ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের 26 লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবক্তা আসিফ নজরুল, সেও কিন্তু সাক্ষাৎ করেছে। দেখেন বিচির মধ্যে হাত দিয়ে কিভাবে বসে আছে জয়শঙ্করের সামনে। কথা হয়েছে, একটা বৈঠক হয়েছে। সুদখুরি ইউনুসও বৈঠক করার একটা প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু ডক্টর এস জয়শঙ্কর তাকে দিয়ে গুনেন না ইউনুসকে। ইউনুস তো একটা বাটপারের সাথে কিসের বৈঠক? সব থেকে বড় সত্যি কথা হলো, ভারত বিরোধিতা কোনো কিছুই না, সম্পূর্ণটা হিন্দু বিরোধিতা। আর ভারত বিরোধিতার ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধিতা করে। আওয়ামী লীগ ভারতের সাথে সুসম্পর্ক রাখলেই এই জঙ্গিদের চুলকানি শুরু হয়ে যায়, উস্কানি শুরু হয়ে যায়। গতকাল জয়শঙ্করের আগমন উপলক্ষে একটা প্রতিবাদ আপনারা দেখেছেন কোথাও? সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-1টা স্ট্যাটাস দিয়েছে শিবিরের জামাতের জঙ্গিরা, বাট কোন স্টেপ তারা নিয়েছে? কোথাও কোনো জমায়েত করেছে? কোথাও স্লোগান দিয়েছে? দেয় নাই। জুলাই ঐক্য নামে একটা সংগঠন আছে, ওই সংগঠন একটা বিবৃতি দিয়েছে, ফ্যাসিস্টের সহায়তাকারীদের কোনো প্রকার শোক বিবৃতি, শোক বার্তা তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এটা তো বিএনপি করে নাই। দেখেন, বাস্তবতা মেনে নিতে শেখেন।
ভারত বাংলাদেশে 3 দিকে অবস্থিত। উইদাউট ভারত বাংলাদেশ কখনো স্টেবল থাকতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি কোনোদিনও স্টেবল থাকবে না, বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা কখনোই ঠিকঠাক থাকবে না। এটা আপনাদেরকে মেনে নিয়েই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন এখানে ফেরেশতাকে বসায় দেন, দেবতাকে বসায় দেন, যাকেই বসান না কেন, ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখা ছাড়া বাংলাদেশ ঠিকঠাক মতো কখনোই পরিচালনা করা পসিবল না। এটা হচ্ছে গিয়া চিরন্তন সত্য এবং একমাত্র বাস্তবতা। আসিফ নজরুল, ইউনুস, হোয়াটএভার যাই যত কথাই বলুক না কেন, তলে তলে সবাই টেম্পু চালায়, তলে তলে সবাই নিচে নিচে সবাই ভারতের ওইটা চুষার জন্য ব্যাকুল হয়ে আছে। নয়তো জয়শঙ্কর আসাতে কোনো প্রকার বিক্ষোভ আমরা দেখলাম না কেন? এটা থেকে তো বুঝে নেওয়া যায়। আসিফ নজরুল সকাল সন্ধ্যা ভারত বিরোধিতা করে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দেয়। আসিফ নজরুল গিয়ে জয়শঙ্করের সামনে বসে আছে, দেখেন চুরের মতো মধ্যে হাত দিয়ে। এই হচ্ছে আসিফ নজরুলের চরিত্র, একটা আপাদমস্তক বদমাইশ, একটা আপাদমস্তক বেহায়া। তারেক রহমানও স্লোগান দিতেন একটা সময়, যখন তিনি লন্ডনে বসে বসে দল পরিচালনা করতেন, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশে ডক্টর এস জয়শঙ্কর আসলেন। তারেক রহমান কেন সাক্ষাৎ করতে গেলেন? আপনারা বলতে পারেন কূটনৈতিক সৌজন্যতা বোধ থেকে, এগুলা কিছুই না। ওই তলে তলে ভারতের চামচামি সবাই করতে চায়, শুধু আওয়ামী লীগ করলেই সেটা ভারতীয় আধিপত্যবাদ হয়ে যায়, তখন ভারত বাংলাদেশে আগ্রাসন চালায়। বিএনপি সম্পর্ক ঠিক করলে বাংলাদেশে ভারত আগ্রাসন চালায় না, জামাত করলেও আগ্রাসন চালায় না, আওয়ামী লীগ করলেই ভারত আগ্রাসন চালায়। ভারত বাংলাদেশকে দখল করে ফেলেছে, ভারত বাংলাদেশকে তাদের স্টেট বানিয়ে ফেলেছে, শেখ হাসিনা দিল্লির কাছে বর্গা দিয়েছে বাংলাদেশকে। কত শত কথা। বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে যারা বিশ্বাস করেন, আপনারা দয়া করে থামেন। আপনারা জানেনই না আড়ালে আড়ালে কি চলে। জামাত উঠে পড়ে লেগেছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করবার জন্য, আর বিএনপি তো ঠিক করে ফেলেইছে অলরেডি, দেখতেই তো পাচ্ছেন। নয়তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসার পর বিএনপি নেতাকর্মীরা কেন বিরোধিতা করলো না? বুঝার চেষ্টা করেন। শুধু শুধু আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে কখনোই ভালো থাকতে পারবেন না। বাস্তবতা মানতে শেখেন, অন্যথায় এই জাতির কপালে, এই জাতির কপালে অনেক দুঃখ দুর্দশা অপেক্ষমান। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।